আজকে আর কিছু সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত এবং আমরা যার কাছে ভর্তি শিখছি তিনি আমাদের চৌধুরী ডক্টর সেলিমুর রহমান স্যার অত্যন্ত চমৎকার কিছু তথ্য নিয়ে আলোচনা করবেন, যেটা আমাদের বাস্তবিক অর্থে কাজে লাগতে পারে। আমি যে পূর্বে বলেছিলাম যে আমরা যখনই কোনো কোম্পানির কোনো প্রোগ্রাম বা সেমিনারে আসবো, ট্রেনিংয়ে আসবো, আমরা যদি হাতে একটু নোট খাতাপত্র রাখি, অনেক সময় হয়তো কিছু জিনিস আছে যে আমরা নোট করলে একটু মনে থাকে। আর এখান থেকে বের হওয়ার পর মোটামুটি বাসায় যাইতে যাইতে যদি জ্যাম থাকে, রোজার দিন তো জ্যাম থাকলে রোদ একটু বেশি গরম লাগবে, দেখবেন বাসায় যাইতে কিন্তু সব ভুলে যাবো, শেষ। আসলাম আর গেলাম, কিন্তু কোনো কাজই হলো না। তো যাই হোক, এ পর্যায়ে আমি সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নতুন করে আবার নতুন উদ্দীপনা নিয়ে আমরা সবাই একসাথে এগিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের প্রধান আকর্ষণ প্রফেসর ডক্টর সেলিমুর রহমান, এক্সিকিউটিভ ট্রিপুল ক্রাউন ডায়মন্ড, তার আলোচনা উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই ওনার জন্য গড়ে আসসালামু আলাইকুম। রমজান মাসে যেন আমরা রমজানের হক আদায় করতে পারি, এটা আমাদের প্রথম চাওয়া। কারণ রমজান মাস বছরে তো এক মাস, আগামী রমজান আমরা থাকবো কিনা, এই জন্য এই রমজানকে পুরোপুরি কাজে লাগানো এটা আমাদের খুব জরুরি একটা কাজ। আর সাথে আজকে আমরা যে রাখা এইসব জিনিস বিষয় নিয়ে আমি আসলে এখানে কথা বলতে চাচ্ছি। এই পদ্ধতিটার নাম হচ্ছে জ্ঞানোথেরাপি। আমার কথা হচ্ছে জ্ঞানোথেরাপি এবং প্রোডাক্ট নলেজ। জ্ঞানোথেরাপি আর প্রোডাক্ট নলেজ। জ্ঞানোথেরাপি, জ্ঞানোধারণা কি জিনিস? এই যে একটা ছবি দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা ছবি। এই ছবিটা কি কখনো আপনারা দেখেছেন প্রকৃতিতে? যারা ডিএক্সএন এ আসছে তারা জানি, তারা যারা ডিএক্সএন এ আসি নাই তারা জানি না, কখনো আসি নাই তারা মনে হয় এই ছবিটাকে দেখেন নাই। খুব চকচকে একটা জিনিস দেখা যাচ্ছে না এখানে, শোপিসের মতো মনে হচ্ছে, যে মনে হচ্ছে মনে হয় আর্টিফিশিয়ালি কালারিং করে চকচকে করে রাখা হয়েছে। আসলে প্রকৃতিতে জন্মই এরকম। এর নাম হচ্ছে মাশরুম বলি আমরা, মাশরুম। প্রকৃতিতে জন্ম হয় এই মাশরুমের এবং এর দেখতে এরকম। জ্ঞান শব্দের অর্থ জ্ঞানোডার্মা, এটার নাম হচ্ছে জ্ঞানোডার্মা। জ্ঞান শব্দের অর্থ পলিশিং অর শাইনিং। পলিশিং অর শাইনিং। শাইনিং বুঝতে পেরেছেন? আমরা জুতা পলিশ করি অথবা কোনো জিনিস পলিশ করলে চকচকে হয় না, উজ্জ্বল হয়ে যায়, শাইনিং হয়ে যায়। এটা খুব শাইনিং লাগছে না, চকচকে লাগছে। এর নামই হচ্ছে জ্ঞান, মানে শাইনিং। আর ডার্মা শব্দের অর্থ হচ্ছে স্কিন। ডার্মা হচ্ছে স্কিন, মানে এর ত্বকটা হচ্ছে শাইন, চকচকে ত্বকযুক্ত জিনিসের নাম হচ্ছে জ্ঞানোডার্মা। এখন এটা যদি আমরা সেবন করি, আমাদের স্কিনও চকচকে হবে না? হবে না। হবে। কেন হবে? বলছে আল্লাহ তাআলা এর মধ্যে কিছু গুণ দিয়েছে, যে গুণটা হচ্ছে শরীর থেকে বিভিন্ন ধরনের খারাপ জিনিস, বিষাক্ত জিনিস শরীরের মধ্যে যেগুলো ঢুকে অথবা শরীরের মধ্যে তৈরি হয়, আমরা বুঝে অথবা না বুঝে অনেক বিষাক্ত জিনিস খাচ্ছি না? কেউ তো বুঝে খাবে না যে এর মধ্যে বিষ আছে, কেউ বুঝে খাবে না। কিন্তু আপনি টাকা দিয়ে বাজার থেকে বেশি দামি বিষ কিনে নিয়ে খাচ্ছেন। গতকালকে যে সবজির মধ্যে বিষ স্প্রে করলো, সকালবেলায় আপনি ওইটা টাটকা ছিল, পোকা টোকা কিছু লাগেনি, ওইটা আপনি বেশি দাম দিয়ে কিনলেন, যেটার দাম 80 টাকা ওইটা 90 টাকা দিয়ে কিনলেন অথবা 100 টাকা দিয়ে কিনলেন। টাটকা জিনিস তো এটা, কিন্তু ওইটার মধ্যে বেশি মাত্রায় বিষ আছে কি নাই? কারণ এটা পোকা বসার সুযোগই পায় নাই, কারণ গতকালকে প্রতিদিন স্প্রে করে এরকম। তাহলে ওই যে পোকা মারার যে বিষটা আপনি কিন্তু যদি জানতেন তাহলে কিন্তু খাইতেন না। আর এখন আমরা ওইটা জেনেও মানে জানি যে এর মধ্যে বিষ আছে, তারপর ওটা কিনে নিয়ে খেতে হচ্ছে, কারণ আমার উপায় নাই। বাজারে যা আছে সবই বিষে ভরা। তাহলে এই বিষে ভরা জিনিস খাচ্ছি, আমার শরীরের ভিতরে এই বিষগুলো কিন্তু ঢুকে যাচ্ছে। শরীর থেকে বিষগুলো যায় না,
ফার্স্ট অর্গান থাইরয়েড গ্ল্যান্ড ধরে রাখে বীজগুলোকে। এ লট অফ পেশেন্ট, এখন দেখবেন যে প্রচুর পেশেন্ট থাইরয়েডের পেশেন্ট পাওয়া যায়, তারা এই বীজগুলোকে, যেহেতু আমরা বীজ খাচ্ছি বেশি করে আমাদের থাইরয়েডের প্রবলেম করতেছে, লাংস ক্যান্সার পাচ্ছি, কিডনির সমস্যা পাচ্ছি, লিভারের সমস্যা পাচ্ছি, হার্টের সমস্যা পাচ্ছি, এগুলো এইসব খাবার দাবার থেকে হচ্ছে। এখন এই খাবার দাবার থেকে প্রকৃতিতে আল্লাহ তাআলা দেওয়া জিনিস, এর একটা ক্ষমতা হচ্ছে শরীর থেকে এই জিনিসগুলোকে বের করে দিতে পারে। আপনি যে বিষগুলো খাবেন, বিষগুলো জমা হয়েছে, আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, এই অসুস্থ হওয়াটা বিষগুলোকে বের করতে পারে এই ধরনের এই খাবারটাকে। কিভাবে করতে পারে এটা আমি সম্পর্কে আজকে বিশদ জানাবো, এবং কিভাবে আমরা এটার থেকে বের হতে পারি। আজকে কয় তারিখ? 15 তারিখ। আচ্ছা, 10 তারিখে হচ্ছে এই লোকটার জন্মদিন, 10th এপ্রিল। মহাত্মা হানিম্যান বলা হয় ওনার জন্মদিন। উনি কি বলেছেন? ফিজিশিয়ানস আই এন্ড অনলি মিশন টু রেস্টোর দ্য সিক টু হেলথ কিউর। চিকিৎসকের একমাত্র মহৎ উদ্দেশ্য মিশন, পেশা কিন্তু না। পেশা প্রফেশন বলে নাই, কিন্তু মিশন বলছে। ভালো করে বুঝবেন কথাটা, আমি কিন্তু এটা আমার সাথে সম্পর্কিত। উনি কিন্তু মিশন বলছেন, দিস ইজ মিশন, মিশন নট প্রফেশন। পেশা না, মিশন। মিশন মানে কি? যারা ধর্ম প্রচার করে ওরা কিন্তু কারো কাছ থেকে টাকা নিয়ে ধর্ম প্রচার করে না। টাকা নিয়ে ধর্ম প্রচার করে, দাওয়াত দেয়, এরা টাকা নিয়ে করে না। মিশন যা হবে উইদাউট বলছে চিকিৎসকের মিশন হচ্ছে রোগীকে স্বাস্থ্যে ফিরিয়ে দেওয়া যেমনটি আগে ছিল। ফিজিশিয়ানস আই এন্ড অনলি মিশন টু রেস্টোর দ্য সিক। রেস্টোর মানে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। আমার জ্বর আসার আগে যেরকম ছিলাম, পেটে টিউমার হওয়ার আগে যেরকম ছিলাম, সুস্থ ছিলাম, সেই অবস্থায় ফিরিয়ে দেওয়া, স্বাস্থ্যে ফিরিয়ে দিতে হবে। এটা বলছেন উনি। এজন্য আমরা ওনাকে কিভাবে সম্মান জানাতে পারি। আর আমরা একটা জিনিস জানি, হোয়াট ইজ হেলথ। যদি হেলথ না জানি তাহলে ডিজিজ বোঝা কঠিন হয়ে যায়। হেলথটা কি? হেলথ হচ্ছে কমপ্লিট ফিজিক্যাল, হেলথ ইজ এ স্টেট, কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল ওয়েলবিং, নট মেয়ারলি অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। হেলথ হচ্ছে তিনটা জিনিস। কি বলছে? ফিজিক্যাল, শারীরিকভাবে সুস্থ থাকা লাগবে, শারীরিকভাবে সুস্থ থাকা লাগবে, মানসিক সুস্থ থাকা লাগবে। একটা লোক ছিনতাইকারী অথবা একটা চোর, ওর কিন্তু পেট ব্যথা, মাথা ব্যথা, জ্বর, কাশি, সর্দি কিছুই নাই, ও কি সুস্থ? যে লোকটা চুরি করে ওই লোকটা কি সুস্থ? না, সুস্থ। সে জানে যে ধরা পড়লে তার পরবর্তী অবস্থাগুলো কি হবে, সে কিন্তু এটা জানে যে তার কি ধরনের কষ্ট আছে এর পরবর্তীতে, তারপরেও সেই রিস্ক নিয়ে এই কাজটা করে। সে ওই বুদ্ধি যদি স্বাভাবিকভাবে খাটাইতো, তার কি পেটে ভাতের অভাব হইতো? সম্মানের অভাব হইতো? সে জানে এই প্রফেশনের মধ্যে কোনো সম্মান নাই, অসম্মান আর অসম্মান, কারোর কাছে বলতেও পারে না সে কি কাজ করে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে বলছে ফিজিক্যাল, মেন্টাল, তার মানসিক সমস্যাও কিন্তু আমরা এটাকে ধরি। আর একটা হচ্ছে সোশ্যাল ওয়েলবিং। সোশ্যাল ওয়েলবিংটা কি? সোশ্যাল ওয়েলবিং, সামাজিক মর্যাদা থাকতে হবে। সামাজিক মর্যাদা কখন আসে? যখন আপনার ইকোনমিক্যাল সলভেন্সি আসে। আমার অনেক টাকা আছে যদি জানা হয়, তাইলে আমাকে আমার জন্য সামনে চেয়ার একটা ফাঁকা করে রাখতে হবে। আসেন আপনি এখানে সামনে বসেন। দিস ইজ সোশ্যাল ওয়েলবিং। যদি এটা না থাকে তাহলে দেখা যাবে যে হয়তো আমি খুব ভালো কিছু হলেও আমাকে বলে যে পিছে বসেন, ওই যে উনি আসছেন মাত্র শোনার জন্য একটু চেয়ারটা ছেড়ে দিই। দিস ইজ দ্য সোশ্যাল ওয়েলবিং। পকেটে টাকা থাকলে আপনার সম্মান আস্তে আস্তে বাড়তে থাকে, সমাজের সবচাইতে সামনের জায়গাটা আপনার জন্য ফাঁকা রাখা হয়। এবং এটা এত পাওয়ারটা কি? আপনার পকেটে টাকা আছে, আপনার কোনো সমস্যা হচ্ছে মুহূর্তের মধ্যে সলভ হয়ে যাবে, আপনি যাওয়া লাগবে না, খালি ফোন দিবেন যে ডাক্তার সাহেব তো 5 টাকা চাইলে দিবে 50 টাকা। আমার কথা বুঝা গেছে আগে। আর যখন টাকা না থাকবে ডাক্তার সাহেব ফোন দিবে, ও দেখুন আপনার আপনজনের কাছে ফোন দিয়েছেন, কাজটা হচ্ছে না, আচ্ছা দেখি কি করা যায়, কাউকে দেখি পাঠানো যায় কিনা, জানে যে আমি যে এই কাজটা করে দিব, উনি তো কোনো কিছু দেবে না, আমাকে টাকা দিতে পারবে না, ওনার তো ক্যাপাবিলিটি নাই, সক্ষমতা নাই। আর যদি আপনার টাকা থাকে, আপনি টাকা কিন্তু দেননি, তার আগে কাজ শেষ হয়ে গেছে, বলছেন শুনছেন কাজ শেষ হয়ে গেছে। অনেক সময় আপনি বুঝার আগেই, আপনি জানার আগে আপনার কাজ হয়ে গেছে, জানি যে স্যারের এটা করলে আমি এখান থেকে বেশি পাবো। তার মানে এর পাওয়ারটা কিসের পাওয়ার?
ইকোনমিক্যাল পাওয়ার না, এবং এগুলো সুস্থতার একটা নিয়ামক। হেলথের যে ডেফিনিশনের মধ্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই তিনটা জিনিসকে নিয়ে আসছে, ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল। আপনি শারীরিকভাবে সুস্থ আছেন, মানসিকভাবে খুব ভালো, বাট ইকোনমিক্যালি ইউ আর দুর্বল। আপনি 2 দিন না 3 দিনের দিন আবার অসুস্থ হয়ে যাবেন, কারণ আপনার ঘুম থেকে উঠলেই টাকা লাগবে, বাচ্চার স্কুলের টিউশন ফি দিতে হবে, বাজার করতে হবে, এইটা লাগবে, ওইটা লাগবে, অমুকের চিকিৎসা লাগবে, আবার আমি অসুস্থ হয়ে যাব। হবে না? হবে না। তার মানে ইকোনমিক্যাল সলভেন্সি লাগবে। আমি বারবার বলছি যে ফিজিক্যাল, শারীরিক সুস্থতা লাগবে, মেন্টাল লাগবে এন্ড সোশ্যাল লাগবে, তাইলে আমি হব, আমার পুরো হেলথ তখন থাকবে। আর ডিজিজ মানে কি? ডিজিজ হচ্ছে, দেখেন, ডিজিজ হচ্ছে a condition of living body or one of its parts that impair the normal function, typically manifested by distinguishing signs and symptoms. আমার শরীরের কোনো অংশের স্বাভাবিক যে কাজকর্ম করার কথা ছিল সেগুলো সে করছে না, কিছু উল্টা লক্ষণ প্রডিউস করছে, কিছু লক্ষণ তৈরি করতেছে, এগুলোকেই আমরা ডিজিজ বলি। যেখানে ফুলে গেছে, হাতটা নাড়াইতে কষ্ট হচ্ছে, আসসালামু আলাইকুম। তাহলে ডিজিজ আমরা বুঝলাম, হেলথ তো বুঝলাম। আর এইগুলোর জন্য দায়ী হচ্ছে ইনি, এর নাম হচ্ছে সেল। সেল যেমন এই বিল্ডিংটার একক কি? একটা ইট না? যদি কোনো সময় এই ইটগুলোকে লোনা ধরে যায়, অনেক সময় পুরাতন বিল্ডিং এর পাশে যা দেখবেন ইটগুলো ক্ষয়ে গেছে, প্লাস্টার তো খসে পড়েই গেছে, ইটগুলো ছোট হয়ে গেছে, তার মানে কি ওই বিল্ডিংটা ভেঙে পড়বে? ভেঙে পড়বে না? আমাদের এই সেল শরীরের মধ্যে এই রকম জিনিস আছে কত? 37 ট্রিলিয়ন ডিফারেন্ট টাইপস অফ সেল আছে। তাহলে এই সেলগুলো যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমি অসুস্থ হয়ে যাব, যদি সেলগুলো হেলদি থাকে তাহলে আমি হেলদি থাকবো। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এই কথাই বলছি। সো when the cells are ill we become unhealthy, and when our cells are well and we are healthy, সেলগুলো ভালো থাকবে, আমি সুস্থ থাকবো, ও অসুস্থ হবে, আমি অসুস্থ হয়ে যাব। তাহলে কোশ্চেন আসতে পারে যে সেলটা কেন অসুস্থ হয়, আর আমরা কেন, সেলগুলো অসুস্থ কেন হয়, আমরাই বা কেন অসুস্থ হই? এর উত্তর হচ্ছে দুইটা। দেখেন খুব সহজ উত্তর। একটা হচ্ছে বিষ। বিষ বুঝতে পেরেছেন তো? টক্সিন। আগেকার দিনে বলতো ইনডিন, এখন তো বিষ বহু নামে আসছে, ইনডিন নামে আর নাই। বয়স্ক লোকেরা জানেন যে আগেকার দিনে ইনডিন বলতো না? ইনডিন। ইনডিন হচ্ছে বিষের সিনোনিম, বলতে আগে ইনডিন বলেই চিনতো বিষের দোকান। আর একটা হচ্ছে ইমব্যালেন্স। ইমব্যালেন্স মানে কি? আপনি যখন পড়ে যাবেন তার আগে কি একটা ইমব্যালেন্স দেখেন না? যখন সেলটা স্বাভাবিক অবস্থায় না, একটু ইমব্যালেন্স হয়, এটা অসুস্থতার প্রি স্টেজ। তাহলে একটা হচ্ছে টক্সিন আর একটা হচ্ছে ইমব্যালেন্স। এই টক্সিন কি জিনিস দেখেন তো? এগুলো কি টক্সিন না টক্সিন না? টক্সিন। বিষ না? বাতাস সম্পর্কে এত ভালো কথা আছে যে ইবনে সিনা বলেছেন যে এরকম মানুষ যদি এই বাতাস এড়ায় চলতে পারতো তাইলে আরো 1000 বছর বেঁচে থাকতো। যদি শুধু এই দূষিত বাতাসটাকে যদি এড়ায় চলতে পারতো মানুষ আরো 1000 বছর বেঁচে থাকতো। এখন 1000 বছর না, উনি একটা রূপ করতে হয়তো ব্যবহার করেছেন, মানে আরো কিছুদিন বেশি বেঁচে থাকতে পারতাম, তাই তো? যদি আমরা ভালো বাতাস শুধু নিতে পারতাম। তারপরে দেখেন এইগুলোই তো আমরা খাচ্ছি না? জি। গতকালকে বিকালে এটা স্প্রে করেছে, সকালবেলা তুলে নিয়ে এসে বাজারজাতকরণ করেছে, আমি সেটা বাসায় নিয়ে রান্না করে খাচ্ছি। খুব মজার জিনিস, টাটকা জিনিস, কোনো পোকামাকড় নাই, সব এগুলো খাচ্ছি। তাহলে এগুলো বিষ না? বিষ না? অবশ্যই বিষ। আর এর কারণে কি হচ্ছে? আমাদের ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। ইমব্যালেন্স হওয়ার কারণে কি হচ্ছে? আমাদের বিভিন্ন ধরনের অসুখ চলে আসতেছে। এর কারণ আরো, এই ইমব্যালেন্সের আরো কিছু কারণ আছে, যেমন স্ট্রেস একটা ফ্যাক্টর। স্ট্রেস বুঝছেন তো? টেনশন। টেনশন, টেনশন মানে ঘুম থেকে উঠলেও টেনশন, ঘুমাতে যাওয়ার সময় টেনশন, টেনশন নিয়ে ঘুমাতে যাই। তার একটা হচ্ছে ম্যালনিউট্রিশন। আমরা যে খাবার খাই এই খাবারের মধ্যে প্রপারলি ব্যালেন্স থাকে না খাবারগুলা। এখন যেমন আগেকার দিনে দেখছেন যে খাবারের উপাদান ছিল 6টা, এখন বইতে খাবার উপাদান হচ্ছে 7টা, একটা উপাদান বেড়ে গেছে। কারণ আগেকার দিনে তো চাউলগুলো কম্পিউটারে পলিশিং করতো না, অটো রাইস মিলের ময়দা হইতো না, উপর থেকে খোসাটা আলাদা করে নিয়ে নেয়, তারপরে ময়দা তৈরি করে, তার মানে ফাইবার নাই। এখন আদর্শ খাবারের মধ্যে মাস্ট বি 30% ফাইবার থাকা উচিত, কিন্তু আমাদের ফাইবার লেস।
কম্পিউটারাইজ পলিশ চাউল খাই, আর কম্পিউটারাইজ ময়দা খাই, কম্পিউটারাইজ তেল খাই, মানে সব জায়গা থেকে আমাদের খাবারের মধ্যে ফাইবার চলে গেছে। ল্যাক অফ এক্সারসাইজ, ল্যাক অফ এক্সারসাইজ মানে আমি এই জায়গা থেকে ওই জায়গায় যাব, আমি রিকশায় উঠে চলে যাই, হেঁটে যাই না। হেঁটে যাই কি, গাড়িতে উঠি, রিকশায় উঠি, যে বাহন পাই সেটাতে চলে যাই। তারপরে ইটিং হ্যাবিট, আমাদের খাবার দাবার অভ্যাস, খুব দ্রুত খাই, তাড়াতাড়ি খাই, এবং খাওয়ার জন্য কি করি, মানে খাবারটা এরকম মনে করি যে এটা হচ্ছে গাড়িতে তেল নেওয়ার মতো, যে শরীরে একটা মেশিন, মেশিনের তেল শেষ হয়ে গেছে, এখন ধমাধম কিছু খাইলাম, এটা খাওয়াটাকে কাজ মনে করি না, খাওয়াটা কোনো কাজ মনে করি না। কিন্তু খাবার এটার মধ্যে অনেক জিনিস আছে। লেস ইটিং ফ্রুটস এন্ড ভেজিটেবলস, টু ইটিং মানে অ্যানিমাল ফ্রুট, ভেজিটেবল ফ্রুট কম খাচ্ছে, অ্যানিমাল ফ্রুট বেশি খাচ্ছে। দেখুন অনেক বাসায় আছে বাচ্চারা জানেই না যে মুরগি ছাড়া কিছু খাওয়া যায়, বাচ্চারা জানেই না যে মুরগি ছাড়া কিছু খাওয়া যায়, সারা বছর মুরগি খেয়ে যাচ্ছে। আর দেখেন স্ট্রেস গুলো দেখেন, যদি এরকম স্ট্রেস হয় মানুষ কি অসুস্থ হয়ে যাবে না? এই ছোট বাচ্চাটা দেখেন তো, ওর কি স্ট্রেস কম আছে নাকি? বলছে ওর যে ছোট বাচ্চাটা স্ট্রেস আছে, মা ও পিস পিস খাবার নিয়ে দৌড়ায়, ও এদিক থেকে পালায়, ওদিকে পালায়, ওদিক থেকে পালায়, ওর স্ট্রেস ওখান থেকে শুরু হয়, তারপরে জোর করে খাওয়ায়, ও বমি করে দেয়, করে না? জি। ও জানে যে মা এখন খাবার নিয়ে আসবে, ওর স্ট্রেস, ঘামা শুরু হয়ে গেছে, অনেকের, অনেক বাচ্চা ঘামা শুরু করে দেয়। তাহলে এগুলো হচ্ছে স্ট্রেস ফ্যাক্টর। আর এগুলো থেকে পরিত্রাণের উপায় আছে। আমরা যারা মুসলিম তারা কিন্তু এটা থেকে পরিত্রাণ করার জন্য আমরা নামাজ পড়তে পারি, তাই না? জি। স্ট্রেস মানে কি? টেনশন হচ্ছে যে আমার তো এটা নাই, এটা লাগবে। যার কাছে আছে, যে সাপোজ এই ভাইয়ের কাছে আছে, আমি জানি যে ওনার কাছে আছে, ওনাকে যা যদি আমি প্রশংসা করি যে পাঠান ভাই আপনি না খুবই ভালো মানুষ, আপনার কাছ থেকে কেউ কখনো কোনো জিনিস চায় বিফল হয় নাই, আমি তো নাই, এরকম করে বলে আপনার মতো মানুষ আসলে দেখেই না, তারপরে চাইলাম যে এই জিনিসটা দেন তো, আপনি ঠিক আমাকে দিয়ে দিল, আগে খুশি করে নিলাম, তাই না? পাঠানের গুণগান গাইলাম না আগে একটু, ওনার ভালো মানুষের কথা প্রচার করলাম। যখন আমরা প্রার্থনা করি আল্লাহকে, জানি যে আল্লাহ, আমরা তো অ্যাজ এ মুসলিম উই বিলিভ যে সমস্ত কিছুর ফান্ড আছে ওখানে, তাই তো? আর যখন হাত তুলে বললে আল্লাহ তুমি সবকিছু করো, তুমি খাও, তুমি করাও, সবকিছু আল্লাহ তুমি আমাদের এই ব্যবস্থাটা করে দাও। যখন আমি আমার কনফিডেন্স র‍্যাঙ্কিংটা যখন ওইরকম হয় যে আমি যার কাছে আছে, ওনার কাছে পকেটে টাকা আছে, আমি ওনার কাছে প্রশংসা করে চাইছি, দিবেই, এবং আল্লাহ তাআলাকে, তখন কিন্তু স্ট্রেসটা কমে যায়, স্ট্রেসটা রিডিউস হয়। যখন আপনি প্রার্থনা করবেন স্ট্রেস রিডিউস, জিরো হয়ে যাবে, কারণ আমি যার কাছে আছে তার কাছে চেয়েছি। ওকে, এইরকম যারা ধর্মকর্ম মানে না তাদের বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন ধরনের যোগা আছে, বিভিন্ন ধরনের মেডিটেশন আছে, প্রসেস আছে, এগুলো করে তারা তাদের স্ট্রেস গুলোকে রিডিউস করে নিতে পারে। আর যখন স্ট্রেস ফ্রি হয় তখন লাইফটা হ্যাপি লাইফ আমরা এনজয় করতে পারি, তাই না? ছোটখাটো অসুখের কথা তখন মনেই থাকে না যে হাতে ব্যথা আছে, দৌড়াচ্ছে না। ওকে, আর যদি এরকম খানা খান তাহলে তো ওই আগের অবস্থায় চলে যেতে পারি, তাই না? ওই যে ইটিং হ্যাবিট আমি দেখাইছিলাম, এই ধরনের খাবার আমরা এখন অতিমাত্রায় খাওয়া শুরু করেছি, প্রচুর পরিমাণে তেল খাচ্ছি, আর এর এইসব কারণে আমাদের কি অসুখ, বড় বড় ধরনের অসুখ হচ্ছে, ছোট অসুখ না, বড় অসুখ হচ্ছে। বড় অসুখ কি? দেখেন এইটা সুস্থ রক্তনালী, এইটা পার্শিয়ালি অসুস্থ হয়েছে, এটা কমপ্লিটলি ব্লক হয়ে গেছে, এখন রিং করাইতে হবে। একটা রিং এর দাম হচ্ছে 1.5 লাখ টাকা, একটা নাম 95,000 টাকা, একটা 1,20,000 টাকা, ওইটা আমেরিকান মেডিকেটেড রিং, দাম বেশি। এখন আমার যদি 4টা-5টা জায়গায় এরকম বন্ধ হয়ে যায়, এই বন্ধ তো আমি করেছি, কোনো জীবাণু করে নাই তো, কোন জীবাণু কি করেছে এখানে? যা খাইছি সেই খাবারের জিনিসগুলো এখানে আটকে গেছে, তাইলে আমার হার্ট ব্লকেজ হয়ে গেছে। এই যে হার্টের 3টা রক্তনালী আছে, এই 3টা, এই 2টা সামনে, পিছনে দিকে আরেকটা আছে, এই 3টা রক্তনালী যদি ব্লকড হয়ে যায় তখন হার্ট আর মুভ করতে পারবে না। কারণ আমি যখন বসে থাকি আমার ডিমান্ড হচ্ছে 10% ব্লাড, যখন আমি মুভমেন্ট করি তখন আমার ডিমান্ড হচ্ছে 30% ব্লাড। যখন রাস্তা বন্ধ, এখানে ধরেন 10% অথবা 20% খোলা আছে, আমি চলতে ফিরতে পারতেছি, কিন্তু এখানে পুরাটা বন্ধ হয়ে গেছে, ও রক্ত দিতে পারে না। রক্ত দিতে মানে কি লোকটা সাথে সাথে মরে যাবে? বলছে যে না, কারণ এখান থেকে ছোট ছোট রক্তনালী, দেখেন এইটার সাইড দিকে তার একটা উঠছে, এখানে বন্ধ আর থাকলেও এইটা দিয়ে কিছু হয় সেখানে চলে আসবে, এই এখান দিয়ে একটা এসে দিক চলে আসবে, মানে কোলাটেরাল সার্কুলেশন। নদী যেমন কি থাকে, নদীর ব্রাঞ্চ থাকে না, একটা নদীর আরেকটা এরকম, কিন্তু তখন কি হয়, এই দিক দিয়ে তো অত আসতে পারবে না, এখান দিয়ে যে মোটা পাইপ দিয়ে যত যেতে চাইলো তখন আমাদেরকে একটু ওয়েট করতে হয়। বলছে ডাক্তার
2 তলা যায় একটু দাঁড়াইতে হয়, রেস্ট নেই, তারপরে একটু বুকটা ছেড়ে দেয়, তখন আবার হেঁটে যেতে পারি। আবার যায় 2 তলায় যায় আবার জিরাই। তার মানে আমাকে আবার রক্ত নিয়ে নিয়ে যেতে হয়। তার মানে এই রাস্তাগুলো বন্ধ হয়ে রয়েছে। তাহলে এটা খোলার উপায় কি? বলছে খোলার উপায় হচ্ছে ওই আগের খাবারগুলো না খাওয়া। আগের খাবারগুলো না খাওয়া। তেল তেল জমছে, তাহলে তেলগুলো না খাওয়া। যদি না খান, এখন থেকে যদি চেষ্টা করেন যে তেল আজকে থেকে খাবো না, আমি আর কোন কোন খাবারের মধ্যে তেল আছে সেগুলো খাবারকেও পরিহার করব, তাইলে দেখবেন যে এটা আস্তে আস্তে কমতে থাকবে। আপনার ওষুধ না খেলেও কমতে থাকবে। আমার কথা বোঝা গেছে? যে যে খাবার মানে আপনি এখান থেকে মিরপুর থেকে ঢাকায় বাড়িধারায় যে রাস্তায় আসছেন, উল্টা রাস্তায় গেলে আবার মিরপুরে চলে যাবেন নাকি? একই। এটা শরীরের কথা। আপনাকে আগে জানতে হবে যে আমার কি হয়েছে, তারপরে আপনি ওই খাবারগুলোকে যদি পরিহার করেন, তাহলে আবার রাস্তাটা আবার একা একাই অটো ক্লিয়ার হয়ে যাবে। কারণ ওই যে পার্থ ভাই বললো না যে বাচ্চাকে লোকটাকে দাবিয়ে রাখছিল, সে কিন্তু চায় বেঁচে থাকার জন্য, সে প্রাণপণ চেষ্টা করে। প্রত্যেকটা সেল চায় আমি বেঁচে থাকার জন্য, এই হার্ট চায় সুস্থ থাকার জন্য, কিন্তু আমরা তাকে সুস্থ থাকতে দেই না। কেন দেই না? আমরা জানি না যে ওইটা ওর জন্য একটা অসুস্থ হচ্ছে। আমাদের মুখের রুচি হচ্ছে টেস্টি জিনিস, মজার জিনিস, ঘিয়ে ভাজা জিনিস, বেশি তেল দিয়ে রান্না করা জিনিস, এগুলো মজা। আমি ওইটার দিকে যাচ্ছি, চোখের দিকে যাচ্ছি, কিন্তু ওইটার দিকে খেয়াল করছি না। ওটার কি ডিমান্ড? ওইটার ডিমান্ড তেল ডিমান্ড ছিল না, ওর ছিল তেল মুক্ত খাবার আসুক। হ্যাঁ, যাই হোক, এই তেলের জন্য 3টা অসুখ হয়। এখন এইটাই বার্নিং কোশ্চেন। লিভারের মধ্যে ফ্যাট জমছে, বলছে ফ্যাটি লিভার। দেখবেন এই যে গ্যাসের ওষুধ সকাল বিকাল খায়, কিন্তু গ্যাস সরে যায় না। তার কারণ লিভারের থেকে যে এনজাইম আসবে, এই এনজাইমের রাস্তাগুলো এরকম তেল যে বন্ধ করে দিছে। আলট্রাসোনোগ্রাম করলে বলে ফ্যাটি লিভার আছে। তাহলে এই লোকটার যতই ওষুধ খাবো কখনোই ভালো হবে না যদি ফ্যাটি লিভারটাকে ডেভেলপ করতে না পারি। আর ফ্যাটি লিভারের ইউজুয়ালি কোনো ওষুধ নাই। এরপরে ফ্যাটি লিভার তো সামান্য তো ফ্যাটি তেমন কিছু না, বলছে না খুব ভয়ঙ্কর জিনিস। আজকের ফ্যাটি লিভার কালকে কি হবে? আজকের জাটকা কালকে বড় ইলিশ না। আজকের ফ্যাটি লিভার কালকে লিভার সিরোসিস, ফ্যাটি ডিজেনারেশন, দেন লিভার সিরোসিস। আর লিভার সিরোসিস মানে ইউ আর গো টু ফাইনাল ডেস্টিনেশন, আর কোনো সুযোগ নাই, ইরিভার্সিবল চেঞ্জ। তার মানে আজকের ফ্যাটি লিভারকেও ইগনোর করার কোনো সুযোগ নাই। আর একটা অসুখ আপনারা দেখছেন, দিস ইজ দ্য প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস মানে কি? প্যানক্রিয়াস হচ্ছে এখান থেকে ইনসুলিন তৈরি হয়। ইনসুলিন, ইনসুলিনের নাম শুনছেন না? ওই যে ডায়াবেটিস রোগীরা নেয়, এখান থেকে তৈরি হয়। যখন এর রাস্তাটা বন্ধ হয়ে যায়, এর মধ্যে আর রক্ত যায় না, তখন কি আর ইনসুলিন তৈরি হবে? ফ্যাক্টরির তেলের লাইনটা জাম হয়ে গেছে, গাড়িতে কি আর পিকআপ উঠবে? পিকআপ উঠবে না। আবার তেল লাইন পরিষ্কার করবেন, তখন আবার তেল যাবে, পিকআপ উঠবে। ওইটা তাই, ওই একটা আর্টারি, প্যানক্রিয়াটিক আর্টারি, একটা আর্টারি, 2 ইঞ্চ আর্টারি, একটা আর্টারি দিয়ে ওখানে যায়, অনেকগুলো আর্টারি নাই ওখানে। তো একটা আর্টারি বন্ধ হয়ে গেলে আর তেল যাইতে পারে না, গাড়ি পিকআপও নেয় না, ওখান থেকে কোনো ইনসুলিন আসে না। প্রথমে কি বন্ধ হয়? প্রথমে প্রোডাকশন কমে যায়। প্রোডাকশন তখন যে পরিমাণ ইনসুলিনের কাজ হচ্ছে লাইকে কি বলো সিকিউরিটি ম্যান, অথবা ওই সিঁড়ির কাছে যে কলাপসিবল গেটের কাছে একটা লোক বসায় রাখে না, লোক আসলে খুলে দিবে, বন্ধ করে দিবে, ওই রকম ইনসুলিনটাকে, গ্লুকোজটাকে মেটাবলিজম সেলের ভিতরে ঢোকার জন্য সেল মেমব্রেন ওখানে ইনসুলিন লাগে। ইনসুলিনটা ওকে ঢুকতে দেয়। যদি ইনসুলিন না থাকে তাহলে ঢুকতে পারে না। ঢুকতে না পারলে কি হবে? ব্লাডের মধ্যে প্রচুর গ্লুকোজ দেখা যাবে, কিন্তু সেলের মধ্যে কোনো গ্লুকোজ নাই, আর শক্তি নাই, আপনাকে দুর্বল লাগে। ব্রেন বলে যে তুমি যা একটু চিনি চিনি কিছু একটা খাও, তোমার তো শরীরে কোনো গ্লুকোজই নাই, কারণ ব্রেন তো গ্লুকোজ পায় না। তার জন্য আগেকার দিনে কি বলা হতো জানেন? আগেকার দিনে বলা হতো যে ডায়াবেটিক পেশেন্ট ইজ এ ফার্স্ট ক্লাস লায়ার, প্রথম শ্রেণীর মিথ্যাবাদী। তারা লুকায় লুকায় চিনি খায়, ঘুমের থেকে উঠে সবাই ঘুমায় যায়, ও চুপি চুপি যা চুরি খেয়ে চিনি খেয়ে নেয়। ওকে খাওয়ানো হয়, ও যা ওর ব্রেন বলে তোমার তো শরীরে শক্তি পাচ্ছ না, একটু গ্লুকোজ খাইলে শক্তি পাবা। কিন্তু গ্লুকোজ সে খায়, কিন্তু সেই গ্লুকোজ আর জায়গা মতো পৌঁছায় না, রক্তের মধ্যে ঘুরে বেড়ায়। রক্তে প্রচুর গ্লুকোজ, ওর একটু কাটলে ইনফেকশন শুকায় না, কারণ এই গ্লুকোজ তো আমার যেমন পছন্দ, সমস্ত জীবাণুরও পছন্দ। ওখানে সমস্ত জীবাণু বেশি থাকে, অ্যান্টিবায়োটিকও কাজ করতে চায় না, অর্থাৎ কোনো ক্ষত হলে আর শুকায় না। এই যে ডায়াবেটিসের ঘটনা ঘটলো, তাহলে এই ডায়াবেটিসের ঘটনার জন্য এই খাবার দাবারই আমাদের খাদ্যাভ্যাসই দায়ী। ওকে, এই খাদ্যাভ্যাসই দায়ী। কত পার্সেন্ট দায়ী? বলে 98% দায়ী খাদ্যাভ্যাস, আর 2% ফ্যামিলি হিস্ট্রি। আমার দাদার ছিল, নানার ছিল, মায়ের বংশে ছিল, বাবার বংশে ছিল, ওখান থেকে আসছে, এটা 2%। বলছে এগুলোকেও আমরা সরাইতে পারি। সরানো পারতে পারি কি?
বলছে যে ফ্যামিলি হিস্ট্রি, বাবার ফ্যামিলিতে ক্যান্সার আছে, মায়ের ফ্যামিলিতে ক্যান্সার আছে, বাট আমরা এটাকে সরাই ফেলতে পারি। কিভাবে সরাই ফেলতে পারি? আপনি জানেন আমরা পিস্তল দেখেছি না, ভিতরে গুলি আছে, ফুল একদম লোডেড পিস্তল। লাইফস্টাইল ইজ দা ট্রিগার। ট্রিগার বুঝেন, ওই যে যেটা চাপলে গুলি বের হয়। লাইফস্টাইল আপনার জীবন প্রণালী, যেখানে একটা হোল আছে, গর্ত আছে, আপনি এই দিক দিয়ে যদি যান তাহলে কি গর্তে পড়বেন? আর তো আপনি যদি না জানেন আপনি গর্তের মধ্যে প্রথম পা দিয়েছেন তাহলে তো পড়বেনই। লাইফস্টাইল হচ্ছে আপনার ডিজিজের ট্রিগার। যদি আপনি লাইফস্টাইলটা ঠিক করে রাখেন যে আমার ফ্যামিলিতে লিভারের অসুখটা বেশি আছে, তাহলে আমি ফ্যাটি খাবার খাবো না, ফ্যাটি খাবার খাবো না। আমার ফ্যামিলিতে ডায়াবেটিসের হিস্ট্রি আছে, আমি ফ্যাটি খাবারগুলোকে অ্যাভয়েড করব। আমার ফ্যামিলিতে হার্টের অসুখ আছে, ফ্যাটি খাবারগুলোকে কম খাবো। যদি কম খাই তাহলে এই অসুখগুলোর মূল ফ্যাক্টর হচ্ছে চর্বি, তাহলে চর্বিগুলোকে এড়ায় আমি লাইফটাকে পার করতে পারবো। আমার কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, এগুলো আমরা আরো বিস্তারিত শিখব। তাইলে এরকম একটা ফ্যাক্টরি দেখছেন না সবাই? কতগুলো মেশিন পত্র সেটআপ আছে এর ভিতরে। এই মেশিনটাকে চেনেন আপনারা? দেখছেন কখনো এরকম একটা মেশিন? এই পিছনে আপনারা কি দেখছেন এরকম মেশিন? এরকম কোন মেশিন দেখছেন ফ্যাক্টরি? হ্যাঁ, আপনারা নিজেরাই মেশিন। কিন্তু এই মেশিনের কি যত্ন আপনারা নেন? হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে মাঝে মাঝে মুছে রাখি যে ময়লা হয়েছে কিনা। কিন্তু এই এত দামি মেশিন যে হাতের সমস্যা হলেও আপনি বুঝতে পারেন কত কিছু খরচ হয়ে যায়। একটা চোখের সমস্যা হলে কত খরচ হয়, এরকম একটা কিডনি নষ্ট হলে কি খরচ হয়, লিভারের প্রবলেমে কি খরচ হয়, কোন জায়গায় চেঞ্জও করা যায় না, এরকম আছে না? তাইলে এই একটা দামি মেশিনের আপনারা কি যথাযথ যত্ন নিচ্ছেন? বলে যে আমরা তো জানতাম না, আমরা তো মনে করি জামা কাপড় পরলেই যথেষ্ট। হ্যাঁ, একটা জামা পরছি যথেষ্ট, কিন্তু ভিতরে যে কত কাহিনী আছে এগুলোর যত্ন আমরা নিই নাই। যদি এটা পুরোটা জানতাম আর যত্ন নিতাম তাইলে আমাদের এই জিনিসটা অনেক শক্ত থাকতো না, সুন্দর থাকতো না। সেটার জন্য আমাদের জানা আজকের এই প্রোগ্রাম। দেখেন বলছে যে আমরা প্রত্যেকেই আমাদের এই শরীর যন্ত্রের কতটুকু যত্ন নিচ্ছি আমরা। যদি আমরা যত্ন না নিয়ে থাকি তাহলে কি হবে, আর রেজাল্ট কি হবে? আমাদের রোগ প্রতিরোধ যে ক্ষমতা, সেই ক্ষমতাটা দুর্বল হয়ে যাবে। তখন কি হবে? কিছু অ্যাবনরমাল ফাংশন দেখা দেবে, যাকে আমরা রোগ বলতেছি। আলটিমেটলি আমাদের কিছু হেলথ ইস্যু তৈরি হবে। এই যে দেখেন ইনসুলিন নিচ্ছে, হ্যাঁ খাচ্ছে আর ইনসুলিন নিচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, বিভিন্ন ধরনের অসুখ, কোমরের ব্যথা, এটা ওটা। তারপরে কি হচ্ছে? ফাইনালি তারা হাসপাতালে যায়, ভর্তি হচ্ছে, ছোট ক্লিনিকে যাচ্ছে, বাড়ির পাশের ক্লিনিক, তারপরে বড় হাসপাতাল, তারপরে সুপার স্পেশালিটি হসপিটাল, যেমন কোথা আছে 5 স্টার স্কয়ার যাচ্ছে, তারপরে হচ্ছে অ্যাপোলো যাচ্ছে, এরকম এরকম যাইতে যাইতে পরে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে যাচ্ছে, লাস্টে কি হচ্ছে? ফাইনাল ডেস্টিনেশন। ও স্যার আমি গেছিলাম মাউন্ট এলিজাবেথ। হ্যাঁ দেখেন এখানে কি লাগছে আসার সুযোগ নাই, আমি ছিলে গেছি। বুঝছেন? ফাইনাল ডেস্টিনেশনে আসলে আর ফেরত আসার সুযোগ আছে? হ্যাঁ, এইখানে গেলে আর ফেরত আসার সুযোগ নাই। এইজন্য ফাদার অফ মডার্ন মেডিসিন, আধুনিক যে চিকিৎসা বিজ্ঞানের যিনি জনক বলা হচ্ছে, এই লোকটা বলছেন যে যদি তোমাদের খাবারই তোমাদের ওষুধের কাজ করে আর ওষুধে যদি খাবারের কাজ করে তাহলে সেটাই ভালো হবে। খাবারই হবে ওষুধ, ওষুধই হবে খাবার। আমার কথা বোঝা গেছে না? খাবারই ওষুধ। আমাদের কি ওষুধ তাই? আমাদের ওষুধ কি খাবার? বলা আছে শিশুদের নাগালের বাইরে রাখেন, কারণ দাদির ওষুধ, দাদার ওষুধ যদি নাতি খায় ফেলে তাহলে আবার স্টোমাক ওয়াশ করাইতে হবে। কিন্তু উনি ফাদার অফ মেডিসিন বলছেন ওষুধই যেন খাবার হয়, খাবারই যেন ওষুধ হয়। আমার কথা বুঝতে পেরেছেন? কিন্তু আজকের দিনে তা নাই, ওষুধগুলোকে লুকায় রাখতে হচ্ছে, সব সবাই রাখতে হচ্ছে, সবাই যেন না খায়। লিভারের পেশেন্ট কিডনির ওষুধ, কিডনির পেশেন্ট লিভারের ওষুধ, এই সব চিন্তা করা। যদি একটা ব্যথার ওষুধ দাও আর কিডনি ড্যামেজ করে ফেলে, তাহলে এটা খাবার হলো কেমনে? তাহলে এটা খাবার না, এটা বিষ। ওকে ওকে। এই জন্য আমরা যেটা বলছি, এটা সেই ছবিটার আরেকটা কালার, যেটা বলছে একে বলা হয় মিরাকুলাস হিম অফ হার্বস।
আশ্চর্যজনক খাবার। এই খাবারটা কি করা হচ্ছে, কেন করা হচ্ছে দেখুন। এই খাবারটা সম্পর্কে আমি জানাই। ওই যে ওই জ্ঞানোডার্মা, এই জ্ঞানোডার্মা প্রকৃতিতে পাওয়া যায় ৩৮,০০০ ভ্যারাইটি। এর ইতিহাসটা বলি। এটাকে বিভিন্ন ধর্মে এটাকে বিভিন্ন ভাবে আখ্যায়িত করা হয়েছে। আমাদের মুসলমান ধর্মে এটাকে পবিত্র খাবার বলা হয়। পবিত্র খাবার মান্না ও সালওয়া, মান্না ও সালওয়া এটা খাবার। বিশেষ করে মান্নাটা ছিল এক ধরনের কামা, আরবিতে কামা হচ্ছে মাশরুম, জ্ঞানোডার্মা। তার মানে এটা আমাদের মুসলিম ধর্মেও এটা খুব গুরুত্বপূর্ণ খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটাকে বলছেন যে এটা বিভিন্ন রোগের জন্য খুব উপকারী বলেছেন। এবং এটা মুসা আলাইহিস সালামের কওমকে আসমান থেকে এই খাবারটা সরবরাহ করা হইতো। ওকে, তাহলে বিভিন্ন ধর্মে এটাকে স্বর্গীয় খাবার বলা হয়েছে, ফুডস ফ্রম হেভেন, স্বর্গের থেকে আসা খাবার। বিভিন্ন ধর্মে এটাকে বিশ্বাস করা হইতো। আপনি তো ডক্টর, আমার হাতে ধরতে হবে আপনি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন প্রকৃতিতে এই খাবারটা আছে ৩৮,০০০ ভ্যারাইটিস। কত রকম আছে মাশরুম? ৩৮,০০০। তার মধ্যে ৩৬,০০০ ভ্যারাইটি হচ্ছে বিষাক্ত, 36,000 ভ্যারাইটি হচ্ছে বিষাক্ত, অনলি 2,000 ভ্যারাইটি আর খাওয়ার যোগ্য। ২০০০ আমরা খাইতে পারি। এই ২০০০ এর মধ্যে ১৮০০ ভ্যারাইটি আছে যেটা সবজির মধ্যে আমরা সবজি হিসেবে খাই না, বাটন মাশরুম, ওয়েস্টার্ন মাশরুম, হোয়াইট মাশরুম বাজারে কিনতে পাওয়া যায়, এটা হচ্ছে সবজি মাশরুম। এরকম আছে ১৮০০ ভ্যারাইটি। আর অনলি ২০০ ভ্যারাইটি আছে যেটা মানুষের রোগ আরোগ্যে সহায়তা করে। খাবার কিন্তু রোগ আরোগ্যে সহায়তা করে। এরকম ভ্যারাইটির সংখ্যা কত? ২০০। ৩৮,০০০ এর মধ্যে ২০০, ৩৬,০০০ হ্যাঁ ৩৬,০০০ টক্সিন বাদ দিলাম। আর ২০০০ এর মধ্যে ১৮০০ হচ্ছে ভেজিটেবলস, আর ২০০ হচ্ছে রোগ আরোগ্যে সাহায্য করে। এই ২০০ এর মধ্যে অনলি ৬টার কালার হচ্ছে লাল। ৬টার কালার হচ্ছে লাল। তাইলে দেখেন ৩৮,০০০ এর মধ্যে আনছি কয়টা? ৬টার কালার পাওয়া গেছে লাল। ডিএক্সএল এর স্পেশালিটি হচ্ছে ডক্টর লিপশিয়াজিন এই ৬টা মাশরুমটাকে টিস্যু কালচার প্রক্রিয়ায়, দেখেন না, এক আমের স্বাদ আর এক আমের স্বাদ মিলে একটা লাঠি ছোট, একটা লাঠি বড়, এরকম একটা আঁশ আছে, একটা আঁশ নাই, সব মিলে একটা ভালো আম হইছে, আছে না? এখন সম্ভব তো এগুলো? হ্যাঁ, তাইলে এই ৬টা মাশরুমকে টিস্যু কালচার প্রক্রিয়ায় উনি একটা মাশরুমে নিয়ে আসছেন যার নাম হচ্ছে ডিএক্সএল গ্যানোডার্মা লুসিডাম। এটা হচ্ছে ডিএক্সএল গ্যানোডার্মা লুসিডাম। এটা ডিএক্সএল এর স্পেশাল। এটা অন্য কোম্পানি অন্য কারো কাছে হাতে নাই। এই প্রযুক্তি বলেন আর এই মাশরুমটা বলেন, এটা অনলি ইন ডিএক্সএল। এটার নামই হচ্ছে ডিএক্সএল গ্যানোডার্মা লুসিডাম। এটার নাম হচ্ছে ডিএক্সএল গ্যানোডার্মা লুসিডাম, অন্য কারো হাতে নাই। এটা কে করছেন? আমাদের ডাক্তার লিমশিওজিনের এটা করা। এর পরের কাজ হচ্ছে ইনি সেই ডাক্তার লিমশিওজিন, উনি 10 বছর রিসার্চের পরে এই কাজটা করতে পেরেছেন। 10 ইয়ার্স আফটার রিসার্চ, 10 ইয়ার্স। এখন আমরা এটার কাজ কি দেখেন। এটার মধ্যে বলা হচ্ছে যে গ্যানোডার্মা লুসিডামের কাজ হচ্ছে টক্সিন ক্লিনজার। ওই যে বিষ তো আমরা প্রতিদিন ইচ্ছে করেও খাবো, না ইচ্ছা করেও খাবো, জোর করেও খাওয়া হবে। এই বিষগুলো পরিষ্কার করতে পারে এটা। আর কি হচ্ছে বেসিক নিউট্রিশন, আমাদের শরীরের নিউট্রিশন। ওই যে বললাম যে খাবার যে আমাদের নিউট্রিশনও দেবে। তারপর হচ্ছে সিস্টেম রেগুলেটর, আমাদের সিস্টেমগুলো যদি কোনটা দুর্বল হয়ে পড়ে রেগুলেট করে ফেলবে। আর একটা কি ইমিউন বুস্টার। বুঝছেন তো করোনার ইমিউনিটি খুব ভালো করে বুঝাই দিয়েছে যে করোনা সেবা করতেছে, ওরই রোগ করোনা হচ্ছে না, আবার 10 তলার উপরে রয়েছে নিচেও না, মানে ওখানে করোনা তৈরি করছে। অর্থাৎ ইমিউনিটি যদি দুর্বল থাকে, আমি 10 তলা না 20 তলার উপরে থাকলেও ওখান থেকে আমাকে ধরে নিয়ে আসবে, হাসপাতালের মধ্যে নিয়ে আসবে। আর আমি হাসপাতালের মধ্যে সেবা যত্ন করতেছি, আমার কিছুই হইতেছে না। অনেকে মাস্ক পরে না, এরকম আছে, মাস্ক তো পরে নাই, সেবা করোনা রোগীর সেবা করছে, করোনা হয়নি। তাইলে আমাদেরকে চোখে আঙ্গুল দিবার করোনা বুঝিয়ে গেছে হোয়াট ইজ ইমিউনিটি।
রোগ প্রতিরোধ ক্ষমতা কি জিনিস। আর এইটার মধ্যে কোনো টক্সিন নাই এবং কোনো সাইড ইফেক্ট নাই, কোনো টক্সিনও নাই, কোনো সাইড ইফেক্টও নাই। ইভেন সারা জীবন খেয়ে গেছি তাও কোনো ক্ষতি নাই। আমার সেলটাকে সবসময় নরমাল রাখবে, সুস্থ রাখবে। নো স্পেসিফাইড ডিজিজ অর অর্গান, কোনো অর্গানের জন্য না, কোনো ডিজিজের জন্য না, কোনো অসুখের জন্য না যে আমার জ্বর হইছে খাইতে হবে, পেট খারাপ হইছে খাইতে হবে, কিডনি ড্যামেজ খাইতে হবে, লিভার অসুখ খাইতে হবে, সব সারা শরীরের জন্য খাইতে পারি, কারণ আমার প্রত্যেকটা সেলের জন্য কাজ করবে। তার এই জন্য বলছিলাম এই খাবারটা কারা খাইতে পারবে। দেখেন একটা মা যিনি ক্যারি করছেন একটা নিউবর্ন বেবিকে তিনি খেতে পারবেন। অনেক ওষুধের উপর লেখা আছে গর্ভবতী মায়েদের জন্য সেবন নিষিদ্ধ, লেখা থাকে না? খেলে কি হবে? বাচ্চাটা অ্যাবর্শন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, অথবা বাচ্চা বিকলাঙ্গ হয়ে যাবে। থ্যালাডোমাইড ট্র্যাজেডির নাম শুনছেন তো? এখনো থ্যালাডোমাইড কিন্তু বাজারে আছে, ক্যান্সারের পেশেন্টদেরকে দেয়া হয়। 60 এর দশকে থ্যালাডোমাইড ট্র্যাজেডি ছিল হচ্ছে মেয়েরা ডিসমেনোরিয়ার জন্য এটা খাইতো। প্রত্যেকটা মেয়েদের ভ্যানিটি ব্যাগের মধ্যে এই ট্যাবলেটটা থাকতো যে মাসে একটা ট্যাবলেট খাইলে পেইনলেস একটা ব্লিডিং হবে, পিরিয়ডটা হবে। কিন্তু দেখা গেল ওই মায়েরা যারা এই থ্যালাডোমাইড খাইতো তারা যখন বাচ্চা দেওয়া শুরু করলো সব বিকলাঙ্গ বাচ্চা আসতেছিল। তখন গিনিপিগকে খাওয়াই দেখা গেল গিনিপিগ গুলো বিকলাঙ্গ বাচ্চা দেয়। এটার নাম হচ্ছে থ্যালাডোমাইড ট্র্যাজেডি। আপনি নেটে লিখবেন ওই ট্র্যাজেডিটা পাবেন যে তখন কি হয়েছিল, 60 এর দশকের ঘটনা। তাইলে আমাদের এই মাশরুমটা এই মা সেফলি খেতে পারবে, কারণ ওর নিজের জন্য যেমন দরকার ওর বেবিটার জন্য ততটা দরকার। দরকার না? খুব দরকার। তারপর দেখেন একদম ছোট বাচ্চা এরাও খেতে পারবে, আরো একটু বড় বাচ্চা স্কুলে যাচ্ছে এরা খেতে পারবে, ইয়ং পিপল খেতে পারবে, ম্যারিড কাপল খেতে পারবে, ওল্ড পিপল খেতে পারবে, সিক পিপল খেতে পারবে। তাইলে এটা কি ওষুধ না খাবার বলেন তো? এটা তো কনফার্ম হইছে যে এটা খাবার, এটা ওষুধ না, এটা একটা খাবার। খাবারই একটা উন্নত মানের খাবার। ওকে, এটা প্রচুর রিসার্চ আছে, প্রচুর রিসার্চ যে ম্যাজিক মাশরুম বলা হচ্ছে। তারপর গ্যানোডার্মা কিউরস অল ডিজিজেস, সব অসুখ ভালো করতে পারে, কারণ এটা তো কোনো অসুখ নিয়ে কাজ করে না, বডির রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। মাশরুম এ নিউ ফোকাস ইন ড্রাগ রিসার্চ। মাশরুম মে স্টপ দ্য ক্যান্সার সেল মাল্টিপ্লাইং। ক্যান্সার সেল মাল্টিপ্লাই, ক্যান্সার হয়ে গেছে এর ক্যান্সার সেল মাল্টিপ্লাইং কে ঠেকায় দেয়, আটকায় দেয়। তাহলে একটা ক্যান্সারের একটা পেশেন্ট সে যদি ভালো থাকতে চায়, সে যদি এই মাশরুমটা খায় তাহলে ক্যান্সারকে আর বাড়তে দিবে না তার শরীরের মধ্যে। তাহলে কত ভালো মানের একটা খাবার। আর যার ক্যান্সার নাই সে যদি খায় তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যাবে না? তার শরীরটাকে এমনি ভালো রাখবে, ক্যান্সার আসতেই দিবে না। আর যে ক্যান্সার এসে গেছে সে খাইলে কি হবে? তার ক্যান্সার সেলটাকে বাড়তে দিবে না, পারলে ওটাকে আরো কনসাইজ করবে। ফার্স্ট কাজ হচ্ছে এরা চারপাশে ক্যান্সারের চারপাশে বেরিয়ার তৈরি করে। বেরিয়ার মানে বেড়া তৈরি করে ক্যান্সার সেলগুলোকে আটকানোর জন্য। যদি বেরিয়ারটা কমপ্লিট করতে পারে তাহলে এটাকে মারা সহজ। ওই যে হাতি ধরার খেদা দেখছেন যে হাতিটাকে যদি আটকাইতে পারি তারপরে ওকে পোষ মানানো সহজ হবে, হবে না? খাবার বন্ধ করে দিতে হবে, দুর্বল হয়ে যাবে, তারপরে খাবারের লোভে যা দিবেন তাই করবে, ঠিক তো? এই ক্যান্সার সেলের তাই প্রথমে যদি বেরিয়ার তৈরি করতে পারি, ক্যান্সার সেলের নিউট্রিশনটাকে আটকাই দিতে পারি, ও আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। এক সময় কখনো কখনো শরীর থেকে চলেও যায়, যে ক্যান্সার হয়েছিল এখন ডাক্তার পরীক্ষা করেছে না কিছু নাই, এরকম আমরা পাই, পেশেন্ট পাই। আমার লিভার ভালোর মধ্যে স্যার। থ্যাংক ইউ। তারপরে ক্যান্সার ট্রিটমেন্ট আমরা প্রচুর ইউজ করতে পারি। হেপাটিক এন্ড রেনাল প্রোটেক্টিভ ইফেক্ট কিডনি এবং লিভারের জন্য করতে পারি, কারণ এটা হচ্ছে যে সব অর্গানের জন্যই কাজ করবে, কোনো পার্টিকুলার অর্গানের জন্য না। আমি প্রথমেই বলেছি যে কাজটা প্রচুর। এখন ডিএক্সএন কি করছে? এই যে মিরাকল মাশরুম, ম্যাজিক মাশরুম, এটা এদের যে খাবারের মধ্যে, যে কফি খাবেন কফির মধ্যে আছে, ক্যাপসুল আছে, পাউডার আছে, যেগুলো পেস্ট আছে, সাবান আছে, ম্যাসেজ অয়েল আছে, সমস্ত প্রোডাক্টের মধ্যে এই জিনিসগুলো আছে। সুতরাং এই জিনিসগুলো আমরা খেতে পারি। দেখেন এই যে কফিটা, আমরা ব্ল্যাক কফিটা খাই না, গ্রিন কফি 2 in 1, এই কফিটা আমরা পাই না? আমাদের এখানে নাই, প্রোডাক্ট স্যাম্পলিং নাই, সব কফিগুলো যে কয়টা কফি আছে প্রোডাক্টগুলো নিয়ে আসেন, প্রোডাক্টগুলো একটু ডোজটা বলি। হ্যাঁ, এইটা হচ্ছে ব্ল্যাক কফি। আমাদের যে ব্ল্যাক কফি 2 in 1 কফি বলা হচ্ছে ব্ল্যাক কফি,
টেস্ট তিতা, ভিতরে অনেক কাজী মিঠা। আমার কথা বোঝা গেছে না? জি খাইতে তিতা কিন্তু খাওয়ার পরে কি ফিলিংসটা গুড না? ভেরি গুড বুঝা গেছে না? আচ্ছা, এই কফিটা কি কাজে আমরা ব্যবহার করতে পারি দেখেন। এটা হচ্ছে ব্ল্যাক কফি। এইটা আমরা এভরি কাজে ব্যবহার করি। যারা থাইরয়েডের পেশেন্ট দেখবেন ডাক্তাররা লেখা আছে যে কফি রেস্ট্রিক্টেড, থাইরয়েডের পেশেন্টের জন্য কফি রেস্ট্রিক্টেড। কিন্তু আমার কাছে যখন বলে ডাক্তার কফি থেকে ডাক্তাররা নিষেধ করে দিয়েছে, আমি বললাম যে আমাদের কফি বেশি করে খাবেন, কারণ এটাকে পরিষ্কার করে দিবে। আমার কথা বুঝছেন? আমি একটা টেস্টিমনি বলি। আমাদের ক্যাবিনেট সেক্রেটারি, ক্যাবিনেট সচিব, মানে বড় মাপের লোকজন আর কি, তো উনার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হইছে 9.1, নরমালি 5 পর্যন্ত রেঞ্জ। তো উনি প্রবলেমটা হচ্ছে ছিল ভার্টাইগো, মাথা ঘুরতো, সব টেস্ট নরমাল, শুধু থাইরয়েডের জায়গায় ওখানে দেখলাম 9.1। তো উনি একজন প্রফেসরের কাছে গেছেন, প্রফেসর আইজুল কাহার স্যারের কাছে। আইজুল কাহার স্যারের সম্পর্কে অনেকেই জানেন কিন্তু জানি না, উনি খুব অনেক সময় নিয়ে রোগী দেখেন। মানে উনি মিনিমাম 40 থেকে 50 মিনিট একটা রোগীকে সময় দেন। তো উনি ওনাকে প্রেসক্রাইব করেছেন থাইরক্স 2টা করে ট্যাবলেট, ওনাকে 75 গ্রামের 2টা 300 গ্রাম করে প্রতিদিন আর্লি মর্নিং এ খেতে দিয়েছেন। তো উনি আমাকে বললেন যে আমি তো এই ওষুধটা খেতে চাই না, কারণ আমি জানি যারা খাইছে তারা কেউই ছাড়তে পারেনি, যেটা সারা যায় না, সারা জীবন খাইতে হয়। তো এমন কিছু আছে যেটা না আমি এটা সারা চলতে পারবো। তাই আমি বললাম যে আপনি এই গ্যানোডার্মা খান। উনি তো গ্যানোডার্মা জানে না, এটা আবার কি জিনিস। তো গ্যানোডার্মা হচ্ছে, আমি বললাম এটা হচ্ছে এক ধরনের মাশরুম। বলছে যে আমার জানার দরকার নাই, আপনি আমাকে কি খাইলে হবে সেটা দেন। তাই বললাম যে তাহলে গ্যানোডার্মা খান। উনি গ্যানোডার্মা 1 মাস খাওয়ার পরে উনি টেস্ট নিজেই আইসিডিডিআরবিতে যা টেস্ট করে দেখলো ওটা 1.9 হইছে। ছিল কত? 9.1। 1 মাস খাইছে উনি, কিন্তু কোনো টক্সিন খায়নি, 9.1 হইছে। দেখো আমাকে বললো যে রিপোর্ট তো নরমাল হয়ে গেছে, এখন মাথা ঘোরা তো চলে গেছে, কিন্তু আমার রিপোর্ট তো নরমাল হয়ে গেছে। এখন স্যার তো 2 মাস পরে দিতে বলছে, এখন কি করি? বললাম যে আপনি আরেক মাস খান। এটা কি 1 মাস পরে খাবার কি ওনাকে একদম নীল হয়ে যাবে নাকি? এটা নীল তো হবে না। তো যাই হোক উনি আরো 1 মাস খেলো। 1 মাস খাওয়ার পরে উনি আবার টেস্ট করে দেখলো 2.1। তার মানে কি নরমাল, সুপার নরমাল। ওটার 0.5 থেকে 5 পর্যন্ত রেঞ্জ, তাহলে 2.1 আছে, একদম মাঝামাঝি জায়গায় আছে, দাঁড়ায় রয়েছে। তো উনি 2 মাস পরে আবার করছে, করে স্যারের কাছে গেছে, আইজুল কাহার স্যারের কাছে গেছে। কার স্যার দেখে বলল খুব ভালো, আপনার রিপোর্ট তো নরমাল হয়ে গেছে, আপনি এখন থেকে হোল লাইফ সারা জীবনই হাফ করে খাবেন, মানে থাইরয়েডটা মানে থাইরয়েডটাকে বন্ধ করবেন না। তো উনি বলছেন যে আমি তো স্যারকে বলতেও পারতেছি না, হাসিও চাপায় রাখতে পারতেছি না। বললাম জি স্যার বলবো। আসলে সে তো শুরুই করে নাই ট্যাবলেটটা। আমার কথা বোঝা গেছে? সে করবে। এখন আমাকে বললো যে তাইলে আমি এই মাশরুমটা কতদিন খাবো? উনি তো সারা জীবন খাইতে বলছে, আপনার এই মাশরুমটা কতদিন খাবো? বললাম যে আপনি তো 2 মাস খেলেন, আরো 1 মাস খান, তারপরে মাশরুমটা বন্ধ করেন, কারণ এটা এক্সপেন্সিভ। আপনি ওই মাশরুমে একটা কফি আছে, এই কফিটাকে, এটা কম এক্সপেন্সিভ। আমার কথা বোঝা গেছে? তো উনি কফিটা আজ থেকে 2015 সালের ঘটনা, আজকে হচ্ছে 2022 সাল। হি ইজ নাও ওকে এন্ড ফাইন। এবং 2.1 উনি 6 মাস পর করে টেস্ট করে, যখন চেক আপ করে উনি থাইরয়েড স্টিমুলেটরটা করে, সব সময় সে নরমাল আছে, ওকে আছে। আমি বললাম যে আপনি কফিটা কন্টিনিউ করেন। এই যে দেখেন তাকে হেলথটা মেইনটেইন করতেছে না তাকে, কারণ এমন হতে পারে আবার যে কারণের জন্য তার এই থাইরয়েডটা জমা হয়েছিল, টক্সিসিটি হয়েছিল, আবার আসবে, আবারও বাড়বে। তার চাইতে যদি আমি প্রতিদিন পরিষ্কার করি, আমি নোংরার মধ্যে দিয়ে হাঁটাচলা করছি, এসে সাবান দিয়ে গোসল করলাম, শরীরটা পরিষ্কার হয়ে গেল না? নাকি ময়লা জমা হোক, গায়ে চুলকায় ইত্যাদি হবে, তারপর ডাক্তার দেখায় ওষুধ টষুধ দিয়ে পরিষ্কার করবো একবারে। ওইটার চাইতে প্রতিদিন গোসল করা ভালো না? অবশ্যই। এইটুকু তো আমরা বুঝি যে প্রতিদিন গোসল করলে আমার তো পরিষ্কার থাকা যাবে, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আমার ভিতরটা পরিষ্কার করার জন্য কি আপনার গোসল করে তো ভিতরটা পরিষ্কার হবে না? তো ভিতরটা পরিষ্কার করার জন্য কি আমরা কফিটা দিতে পারি,
অথবা গ্যানোডার্মা নিতে পারি। যদি বেশি অসুস্থ হয়ে যায় তাহলে গ্যানোডার্মাই নিব, যদি অল্প থাকি তাহলে আমরা কফিতেই রিকভারি করে ফেলতে পারবো। ওকে, তাহলে এই কফিটা কি সবাই খেতে পারে? সবাই পারে। এটা কি দরকার না দরকার না? দরকার। এই কফিটা আমরা খেতে পারি। এর মধ্যে দেখেন কি আছে, ক্যাফেইন ফ্রি, বলা হচ্ছে 0.06% ক্যাফেইন আছে, ক্যাফেইন ফ্রি। ক্যাফেইনটা মানব শরীরের জন্য খুব ক্ষতিকারক, ক্যাফেইনটা মানব শরীরের জন্য খুবই ক্ষতিকারক, লাইক অ্যাজ নিকোটিন, সিগারেটের মতোই ক্ষতিকারক, বাট এটার মধ্যে ক্যাফেইন আছে 0.06%। আমি এইটার কথাই বলছিলাম, তাই না? এইটার মধ্যে কোনো চিনি দেওয়া নাই, তার মানে এটা ডায়াবেটিক পেশেন্টরা খেতে পারবে। আর যেহেতু অ্যাক্টস অ্যাজ এ ডিটারজেন্ট, পরিষ্কারক, ডিটারজেন্ট বুঝেন তো, পরিষ্কারক, এর মধ্যে আছে পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড মানে ডিটারজেন্ট, পরিষ্কারক, এটা পরিষ্কার করে বডিটাকে, ইন্টারনালি পরিষ্কার করে। তাইলে ইন্টারনালি যখন পরিষ্কার করবে তখন আপনার কি ডায়াবেটিসটা আস্তে আস্তে কমতে থাকবে। ডায়াবেটিসটা এইটা যদি আমরা প্রতিনিয়ত সেবন করি, ডায়াবেটিসটা প্রতি মুহূর্তেই কমতে থাকবে। সাথে কি করতে হবে, ডায়াবেটিস যা যা বাড়ায় সেই খাবারগুলোকে বন্ধ করতে হবে। যদি আপনি এখন পোলাও বিরিয়ানি খাইতেছি আর ডাক্তার সাহেব তো ব্লাড কফি খাইতে বলছে, এটা খাইয়ে দেখলাম যে না ব্লাড সুগার তো বেড়েই গেছে, তাহলে কি হবে? আপনাকে স্বাস্থ্যবিধি মানতে হবে, প্লাস যদি আপনি এই কফিটা খান তাহলে প্রতিনিয়তই ডায়াবেটিসটা স্বাভাবিক অবস্থায় আসতে থাকবে, নীল হয়ে যাবে না। অনেক আছে না যে ওষুধ খাইছে এখন নীল হয়েছে আবার মিষ্টি খেতে হয়, এইটা আবার সেই কাজ করবে না, কারণ এটা নরমালাইজ করবে, সেলটাকে নরমালাইজ করবে। তাহলে এটা সবাই খেতে পারে। এখন এটা খাবার তরিকা কি, নিয়ম কি? তোমরা যারা তো নিয়ম জানি না, নিয়ম কি? এটা হচ্ছে জাস্ট আপনি গরম পানি লাগবে আর একটা কাপ লাগবে। প্রথমে কি করবেন, পাউডারটা সিরে অর্ধেকটা পাউডার এই কাপের মধ্যে দিবেন আর উপর থেকে গরম পানি ঢালবেন। বলছে নাড়ার দরকার নাই, আপনি খাওয়া শুরু করতে পারেন। তাইলে এটা খেতে তিতা লাগলেও সেকেন্ড যখন আপনি সোয়ালিং করবেন, দ্বিতীয়বার ঢোক গিলতে আর তিতা লাগবে না, কারণ এটা নিয়মে এরকম, ফার্স্ট ঢোকে একটু তিতা লাগে, পরের বার লাগে না। খাওয়া যাবে, আমি খাই। ধন্যবাদ, উনি খান। 35 ছিল, এখন 5%। ওকে, এটা আর কি কাজ করে? যাদের কোলেস্টেরল বেশি আছে তাদের কোলেস্টেরল কমায়, যাদের কোলেস্টেরল বেশি আছে তাদের কোলেস্টেরল কমায়, যাদের প্রেসার আছে তাদের প্রেসার কমায়, যাদের ফ্যাটি লিভার আছে তাদের ফ্যাটি লিভার কমায়, যাদের গ্যাস্ট্রিক প্রবলেম আছে তাদের গ্যাস্ট্রিক প্রবলেম কমায়। তাহলে এটা কখন খেলে ভালো হয়? এটা খালি পেটে না ভরা পেটে? বলছে এই কফিটা খালি পেটে খেলে ভালো হয়। সাধারণ কফি হলে খালি পেটে খাওয়া নিষেধ, কারণ ওর মধ্যে বিষ আছে, ক্যাফেইন আছে অনেক, এটা ক্যাফেইন ফ্রি। এই জন্য বলা হচ্ছে এটা ভরা পেটে খেতে পারবেন, খালি পেটে খাবেন, এটা খালি পেটে খাবেন, তাহলে ডায়াবেটিসের উপকার পাবেন। যারা ওজন অনেক মোটা আছে, ওবেসিটি, দেখবেন রাস্তাঘাটে দৌড়ায়, কত কষ্ট করে, খাবার খায় না, চিন্তা করে কত যে আমার শরীরটা মোটা, ড্রেস করতে পারি না, ভালো মন্দ, হ্যাঁ, এদেরকে কফিটা তাদেরকে এই দাওয়াতটা পৌঁছায় দিবেন। তো আপনারা এই কফিটা খান, এই কফিটার কোনো অ্যাডভার্স ইফেক্ট নাই, আপনার ওজনটাকে কমিয়ে ফেলবে। এটা কি করে, খাবারের রুচি কমায় দেয়। কেন কমায় দেয়? আমার শরীরের জমে থাকা ফ্যাট গুলোকে ভেঙে দেয়। 1 গ্রাম ফ্যাট ভাঙলে 9 কিলো ক্যালোরি শক্তি চলে আসে। তাহলে আমার জমানো শক্তিকে কাজে লাগায়। আর যদি আপনি ওষুধ দিয়ে ভাঙেন, দেখবেন যে আপনার কিডনির সমস্যা হয়ে গেছে অথবা লিভারের সমস্যা হয়ে গেছে। আমরা বলি যে মোটা কমানোর জন্য ওষুধ খাইছেন তো পরে অবস্থা খারাপ হয়ে যাবে আপনার, বাট এটা কি ওষুধ না খাবার? খাবার। আমি এই খাবার দিয়ে আমার শরীরের ফ্যাট ভাঙতে পারি, আমার ওজনটাকে কমিয়ে রাখতে পারি। ক্লিয়ার? তাহলে এটা আমরা লিভারের জন্য ব্যবহার করতে পারি, আমরা ওবেসিটির জন্য ব্যবহার করতে পারি, প্রেসারের রোগীরা ব্যবহার করতে পারে, ডায়াবেটিসের রোগীরা ব্যবহার করতে পারে। আমরা বুঝতে পেরেছি তো? আবার যার ওজন কম আছে সেও খাইতে পারে, সে একটু দুধ চিনিতে মিলায় খাইতে পারে। তাদের জন্য ডিএক্সএন কোম্পানি আরেকটু ভালো ব্যবস্থা করেছে যে আমি তো নন ডায়াবেটিক, ডাক্তার সাহেব আমি কেন তিতা খাইতে যাব, আমার কি মনের সাদা লাদ আছে না একটা, আমরা হলে মিষ্টি খাই অভ্যাস, তার জন্য ডিএক্সএন কি করছে, ওই কফিটাই এর মধ্যে দুধ আর চিনি লাগাইছে। বলছে ডাক্তার আমি তো চিনি খেতে পারি কিন্তু দুধ খেতে পারি না, দুধ আমার পেটে হজম হয় না। বলছে ডিএক্সএন তার জন্য ব্যবস্থা করছে, এটা নন ডেইরি ক্রিমার, এটা নন ডেইরি, দুধের ল্যাকটোজ নাই এর মধ্যে, যার জন্য যারা দুধ হজম করতে পারে না তারা এই দুধ কফিটা খেতে পারবেন।
তাহলে একটা ভালো ব্যবস্থা হয়েছে। এই ব্যবস্থাতে কি হবে, এ কি করবে, তার সেলের যে টক্সিসিটি গুলোকে কমায় দিবে। অর্থাৎ ওই কফির মতোই উপকার, শুধু মোটা রোগীগুলোর জন্য হবে না, শুধু ডায়াবেটিসের জন্য হবে না, শুধু আর কি হবে, ফ্যাটি লিভারের জন্য হবে না, অন্যান্য উপকারগুলো পাবেন। ইভেন মাইগ্রেনের, আমি মূল কথাই ভুলে গেছি, যারা দেখবেন বাচ্চারা বড়রা মাইগ্রেনের কষ্টে ভুগে, মাইগ্রেন, মাথা ব্যথা, দিস ইজ দা বলে মিরাকেল কফি ফর মাইগ্রেন। মাথা ব্যথার জন্য মিরাকেল কফি ফর মাইগ্রেন। যাদের হেডেক আছে, মাথা ব্যথা আছে, বাচ্চাদের জন্য এটা দিবেন, কারণ ওরা তো তিতা খাইতে পারবে না, এইটা দিবেন, বাচ্চারা খাবে। আর বয়স্করা এটাতে তার মাথা ব্যথা চলে যাবে। তাহলে মাইগ্রেনের জন্য আমরা, বাচ্চাদের মাইগ্রেনের জন্য এই ওষুধ কফিটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই দুইটা কফির ব্যবহার কি আমরা শিখছি? আমরা বলতে পারবো মানুষের কাছে যে এই কাজ করে। আমাদের পাশেই এই লোকগুলো কষ্ট করতেছে, কিন্তু তাদেরকে আমরা জানি না বলে তাদেরকে সেবা দিতে পারি নাই, পারিছি? আর এই সেবা দেওয়ার জন্য কি ডাক্তার হওয়ার দরকার আছে? এই সেবা দেওয়ার জন্য কিন্তু ডাক্তার, দেখেন আগেকার দিনে মানুষ কি করতো, সর্দি লাগছে, বলছে কাঁচামরিচ পেঁয়াজ একটু দিয়ে করে খাও, তাহলে ঠিক হয়ে যাবে। কেউ বলছে সরিষার তেল না খেলাও ঠিক হয়ে যাবে, কারণ ওরা প্রকৃতির থেকে শিখছে এগুলো খেলে হয়। কেটে গেছে একটু দুর্বা চিবায় লাগাই দেয়, বলে ঠিক হয়ে গেছে। হইছে না এগুলো? তারা কি ক্ষতি করছে মানুষের? হ্যাঁ, এই যে জিনিসটা এটা তারা জানছে যে এইটা করলে এইটা হয়। তা আপনারা এইটা জানলেন যে এই কফির কাজগুলো কি, এই কফির কাজের রোগীগুলো কিন্তু আপনার পাশে আছে। ডাক্তারের ওষুধ খায়, একটা ওষুধ খায়, আরেকটা ঝামেলা হয়, কারণ এগুলোতে কোনো ঝামেলা নাই। একটা খেলে অনেকগুলোর উপকার হবে। খাইছিল মাথা ব্যথার জন্য, সে পেটের গ্যাসও চলে গেছে। দিস ইজ আ হলিস্টিক অ্যাপ্রোচ বলি। একটা খাইছে, অনেকগুলো রোগ ভালো হয়ে গেছে। একটা খাইছিল মাথা ব্যথার জন্য, গ্যাস কমে গেছে। আমার কথা বুঝা গেছে? এইটার জন্য খাইছিল, এখন আর প্রেসারের ওষুধ কম খাইতে হয়, আগের মতো অত খাইতে হয় না। আগে 100 খাইতে হইতো, এখন 50 খেলেই হয়। আগে 50 খেতে, এখন 25 খেলেই হয়। আগে 25 খেতে, এখন না খেলেও চলে, প্রেসারে 120 থাকে। ওকে, তাহলে এটা একটা ভালো কফি না? यस। ওকে, এখন দেখেন স্যার, যারা মানে খুব ফুড হ্যাবিটটা যাদের ভালো না, খাইতে রুচি নাই, না ওইটা না স্যার, মানে যারা খুব আনহেলদি ফুড খায়, মানে ভাজি পোলাও বিরিয়ানি খায়, হ্যাঁ একচেটিয়া খেয়ে যায়, হ্যাঁ, তাদেরকে এটা কিভাবে মানে, আচ্ছা যারা পোলাও বিরিয়ানি খায়, এখন শুনুন যে আপনি প্রতিদিনই গোসল করেন সাবান দিয়ে, গোসল করেন পরিষ্কার হয়ে যায়। এখন আপনি প্রতিদিন আরো নোংরা দিয়ে গোসল করতেছেন, আর নোংরার মধ্যে থাকতেছেন, সাবান দিয়ে গোসল করতেছেন, দেখা যাবে যে সাবান তো পরিষ্কার করে ফেলবে, কিন্তু তার চেয়ে বেশি জমে যে আপনার স্কিনের ভিতরে ঢুকে গেছে, সেগুলোতে সাবান পরিষ্কার করতে পারবে না। এটা একটা সার্টেন পর্যন্ত ভাঙতে পারে। বলতে হেলদি লাইফস্টাইল আপনার লাগবে। এখন আপনি যদি যুদ্ধ শুরু করি যে না এটা তো খাচ্ছি আমি, এখন পোলাও বিরিয়ানি বেশি বেশি করে খাবো, হ্যাঁ তাইলে তো হবে না। একটু নিয়ম মানতে হবে। আর যদি খায়, যারা পোলাও বিরিয়ানি বেশি খাইছে, তার চেয়ে যদি এটা খায়, তারা এটাতে কিছু উপকার বেশি পাবে, ওদের চেয়ে ভালো থাকতে পারবে, বা আমরা বলি না তাদের এই কাজ করার জন্য। ওকে, এরপরে বলি যে ডাক্তার সাহেব আমি তো দোকানে যাই যে কফি খাই, বাসার কফি আমার ভালো লাগে না, ও কেমন করে বানায় মজা লাগে না, এরকম বলে না কেউ? কফি শপে যায়, এক কাপ কফি খেলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। হ্যাঁ, যে আমি গ্র্যান্ড সুলতানে গেছিলাম, ওখানে এক কাপ কফি নিলাম, আমার নিল 500 টাকা, খুবই মজা লাগছিল, এখন ছোটের সাথে লেগে আছে যে কি যে মজার কফি। বলছে ডিএসএল তাদের জন্য এই কফিটা নিয়ে আসছে, এটা তার মধ্যে হোয়াইট কফি জিনো, হ্যাঁ হোয়াইট কফি জিনো। আপনি এই কফিটা এতটা টেস্টি যে আপনি জাস্ট একটা প্যাকেট কাপে রাখবেন, উপর থেকে পানি ঢালবেন, পুরাটা ফেনায় ভরে যাবে। এবং ওই কফি খাওয়ার পরে গ্যাস হয়েছিল, পেটটা কেমন করছিল, কিন্তু এই খাওয়ার পরে কফি খাওয়ার পরে গ্যাসটা কমে গেছে। ওই কফির মতোই কাজ, বাট দিস ইজ মোর টেস্টি। ওই কফির মতোই উপকার করবে, বাট এটা বেশি টেস্টি। এটার মধ্যে চিনি আছে, শুধু ডায়াবেটিক পেশেন্টরা আর ফ্যাটি পেশেন্টরা অ্যাভয়েড করা ভালো, কিন্তু অন্য কফির মতো অত ক্ষতি করবে না, কিছুটা লাভ করবে, কারণ এর মধ্যে এই গ্যানোডার্মা আছে, এটার মধ্যে এই গ্যানোডার্মা আছে। তাইলে কিন্তু আমাদের দাওয়াত দেওয়ার জায়গা আরেকটু বেড়ে গেল, দাওয়াত দেওয়ার জায়গা আরেকটু বাড়ছে না? অনেকে আছে মজার কফি খেতে চায়, তাদের জন্য এই কফিটা দাওয়াত দিতে পারবো। ওকে, অনেক বাচ্চারা আছে টেস্ট কম, এটা খাইতে চায় না, তাদেরকে এই কফিটা আমরা দিতে পারবো। এটা একটু দাম বেশি, বলছে অনেক লোক আছে সলভেন্ট, কম দামি জিনিস খাইতে চায় না, ভালো জিনিস খেতে চায়, তাহলে আমি দামি কফি তাদের জন্য দিতে পারবো। ওকে,
এরপরে দেখেন আরেকটা কফি আছে এখানে, এইটা কফি হচ্ছে, এই কফিটা এটা হচ্ছে 6 in 1 না, ইউ ক্যাফে আর এটা হচ্ছে ভিটা কফি, দুইটা। এই কফিটা হচ্ছে এটাও আমাদের স্ট্যামিনা বাড়ায়, উইকনেস কমায়, স্ট্যামিনা বাড়ায়, উইকনেস কমায়। এটার মধ্যেও গ্যানোডার্মা আছে, আমাদের এটার মধ্যেও গ্যানোডার্মা আছে, প্লাস এখানে লেখা আছে এটা আমাদের মূলত আমাদের উইকনেস কমানোর জন্য খুব ভালো।